ক্লাসে ফিরে এসে তিতলির মুখটা ভার হয়েছিল। আহিয়ানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। তার উপর সাথীর কাণ্ডকারখানার কথা মনে পড়তেই রাগটা যেন আবার মাথাচাড়া দিয়ে হঠাৎই পাশ ফিরে সাথীর দিকে কটমট করে তাকিয়ে বলল, শালি, তোর সঙ্গে আমার কোনো কথা নেই। আমি তোকে বলছিলাম আমাকে নিয়ে গিয়ে ঝালমুড়ি কিনে খাওয়াবি, নিজে থেকেই খাওয়ালেও, কিন্তু ওই খারুস বেটাকে দেখে ভয়ে আমাকে একা ফেলে পাততে পাততে দৌড়ে দিলি কেন বল? তিতলির রাগী মুখটা দেখে সাথী একগাল বোকাশোকা হাসি হেসে মাথা চুলকাতে লাগলো। আসলে বেবি, তখন তো স্যার আমাকে ক্লাসে আসতে বলছিল। বল তো আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতাম কিভাবে? স্যারের কথা না শুনলে তো পাপ হতো, তাই না? সাথীর কথা শুনে তিতলি তেলে বেগুনে জ্বলে উঠল। চিবিয়ে চিবিয়ে বলল, তোর পাপের মায়েরে বাপ, শালি। আজ থেকে তুই আমার বান্ধবী না, যা সর আমার সামনে থেকে। সাথী নাটকীয় ভঙ্গিতে বুকের উপর হাত রেখে দীর্ঘশ্বাস ফেলল। তারপর নাটকীয় ভঙ্গিতে বলতে লাগলো, হায় রে নিষ্ঠুর দুনিয়া, তুই ছাড়া আমার আছেটাকে? বল জান, তুই যদি আমার সঙ্গে কথা না বলিস তাহলে তো আমি ঠিকমতো হাগু করতে পারবো না। আমার অর্ধেক হাগু হবে। তারপর যদি আমি হাগু আটকার কষ্টে আমি মরে যাই, তখন আমার মতো এত সুইট, সেক্সি আর কেয়ারিং একটা বান্ধবী কোথায় পাবে? সাথীর কথা শেষ হতেই ঠাস করে তিতলি পিঠে একটা কিল পড়ল। তারপর তিতলি ভ্রু কুঁচকে বিরক্ত গলায় বলল, নাটকীয় নাটক করিস তাতে সমস্যা নেই, কিন্তু মুখে কি সব আজে বাজে কথা বলিস? একটু ঘৃণা করে না এসব কথা বলতে? সাথী পিঠে হাত বুলিয়ে আবারও সেই নিরীহ হাসিটা হাসল। তারপর ইনস্ট্যান্ট কণ্ঠে বলল, আরে ডার্লিং, আমি তো সত্যি কথাই বললাম। তার কথা শুনে তিতলি আরেক দফা চোখ রাঙাতে যাবে, ঠিক তখনই ক্লাসরুমের দরজার সামনে গভীর পদচারণের শব্দ ভেসে এলো। মুহূর্তের মধ্যেই পুরো ক্লাসরুম নিস্তব্ধ হয়ে গেল। স্যার হাতে বই নিয়ে ধীর পায়ে ক্লাসে প্রবেশ করল। তিতলি আর সাথী দুজনের সঙ্গে সঙ্গে নিজেদের আসনে সোজা হয়ে বসল। কয়েক সেকেন্ড আগেও যারা ফিসফিস করে ঝগড়া করছিল, তারা যেন আচমকা ভদ্র ও নিরীহ স্টুডেন্ট পরিণত হলো। কলেজের শেষ ঘন্টা বাজতেই ধীরে ধীরে ক্যাম্পাস ফাঁকা হতে শুরু করলো। সারাদিনের কোলাহল যেন মুহূর্তেই নিশ্চিম হয়ে এলো। কেউ বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে গেটের দিকে এগিয়ে যাচ্ছে, কেউ আবার অভিভাবকের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কলেজের মূল ফটকের সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছে তিতলি আর সাথী। সাথী অবশ্য নিজের জন্য নয়, তিতলির সঙ্গে নীতি দিতেই দাঁড়িয়ে আছে। প্রতিদিনের মতো আজও তিতলিকে নিতে আসবে তার বড় ভাই তিহান, তাই বান্ধবীকে একা রেখে চলে যাওয়ার ইচ্ছা তার নেই। ঠিক তখনই আহিয়ান একটা কালো রঙের বাইক নিয়ে এসে তাদের ঠিক সামনে থামালো। দুইজনই চমকে তাকালো। তার মুখে সেই চিরচেনা গাম্ভীর্য এখনো বিন্দুমাত্রা বদলায়নি। সে একবারে কারোর দিকে না তাকিয়ে শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলল, সাথী, তুমি বাড়ি ফিরে যাও। কথাটা এতটা দৃষ্টি ছিল যে সাথী প্রথমে কিং কর্তব্য নিষ্ঠ হয়ে গেল। তারপর সে ইতস্তত করে আসতে বলল, কিন্তু স্যার। তিতলি কথা শেষ করার আগেই আহিয়ান আগের চেয়ে কঠোর সুরে বলল, তোমাকে ওকে নিয়ে ভাবতে হবে না, তুমি বাড়ি যাও। সাথী অসহায় চোখে একবার তিতলির দিকে তাকালো,
তিতলি তখন চোখ বড় বড় করে বারবার ইশারায় তাকে যেতে নিষেধ করছে, কিন্তু সেই ইশারা অপেক্ষা করেই সাথী মনে মনে বলল, নিজে বাঁচলে বাপের নাম। পরের মুহূর্ত সেই প্রায় দৌড়ে সেখান থেকে উধাও হয়ে গেল। সাথীর চলে যাওয়া দেখে তিতলি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, শালি, কাল থেকে আমি দেখে নেব। তার বিড়বিড়ানি শেষ হতেই আহিয়ানের গভীর কণ্ঠে ভেসে এলো। বিড়বিড় করা শেষ হলে বাইকে উঠে তিতলি মুখ ফুলিয়ে দুই হাত বুকের সামনে ভাঁজ করে দাঁড়িয়ে রইল। তারপর অত্যন্ত নিচু স্বরে প্রায় মিনমিন করে বলল, আমাকে নিতে ভাইয়া আসবে। আপনাকে কষ্ট করতে হবে না, আপনি চলে যান। আহিয়ানের নির্বিকার শান্ত সুরে উত্তর দিল, তোমার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, আমি তাকে ফোন করে জানিয়ে দিয়েছি আজ তোমাকে আমি বাড়ি পৌঁছে দেব। আর আজকে না, এখন থেকে প্রতিদিনই আমি তোমাকে পৌঁছে দেব, চলো। কথাগুলো শুনে তিতলির রাগ যেন আবার মাথাচাড়া দিয়ে উঠল। খারুশ লোক একটা, কিছুক্ষণ আগেই পুরো ক্লাসের সামনে কান ধরে দাঁড় করিয়ে অপমান করলো, আর এখন আবার যেন কিছুই হয়নি এমন ভাব করে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে এসেছে। মনে মনে অসংখ্য অভিযোগ জমতে লাগলো তার। হঠাৎ যেন তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। ঠোঁটের কোণে ক্ষীণ ব্যঙ্গের হাসি ফুটিয়ে আহিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি কি সত্যি একজন স্টুডেন্টকে নিজের বাইকে তুলে নিয়ে যাবেন? তাহলে মানুষ কি বলবে বলুন তো? কলেজের সবাই যদি দেখে তাহলে কি ভাববে? আপনার তো প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ এক করতে একদমই ভালো লাগে না, তাই না স্যার? এই কথাগুলো বলে তিতলি ধীরে ধীরে মাথা নিচু করে ফেলল। তার কণ্ঠে যতই ব্যঙ্গের সুর থাকুক না কেন, বুকের ভিতরটা তখন দুরপাক করে কাঁপছে। একটু আগেই আহিয়ান তাকে যে কথাগুলো বলছিল সেইগুলোই সে ঘুরিয়ে ফিরিয়ে তার দিকে ছুড়ে দিয়েছে। কথাগুলো মুখ থেকে বেরিয়ে যাওয়ার পরই যেন বুঝতে পারল হয়তো একটু বেশি বলে ফেলছে। আহিয়ানের স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তিতলির দিকে তাকিয়ে রইল। তার বুঝতে বাকি রইল না মেয়েটি ইচ্ছা করেই তার বলা কথাগুলো ফিরিয়ে দিয়েছে। এক মুহূর্তের জন্য তার সোয়াল শক্ত হয়ে উঠল, কপালের সিঁড়িগুলো যেন টান টান হয়ে উঠছে। বিরক্ত স্পষ্ট হলেও তিনি নিজেকে সংযত রাখলেন। গভীর শ্বাস নিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, এই অবাধ্য মেয়ে, তুমি কি ঠিক করে নিয়েছ আমার কোনো কথাই শুনবে না? তিতলি নীরবে আহিয়ানের আবার বললেন, দেখো তিতলি, আমার রাগ খুব বেশি। রাগের মাথায় আমি এমন কিছু বলে ফেলতে পারি পরে যেটার জন্য নিজেকে অনুতপ্ত হতে হয়। তাই অকারণে আমাকে রাগিয়ে দিও না, যা বলছি তাই করো। বাইকে উঠে বসো। কথাগুলো আগের মতোই কঠোর শুনলেও শেষের দিকে যেন কণ্ঠে এক ফোঁটা ক্লান্তি মিশে গেল। তিতলি বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে রইল। কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারল না। তার সমস্ত অভিমান যেন কয়েক মুহূর্তের জন্য ভাষা হারিয়ে ফেলছে। তিতলিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আহিয়ান আবার গভীর সুরে বলল, এসো বাইকে ওঠো। এবার আর অবাধ্য হওয়ার সাহস পেল না তিতলি। মনে মনে যতই অভিমান থাকুক, পরিস্থিতি আর জটিল করতে চাইল না। ধীরে ধীরে বাইকের দিকে এগিয়ে গেল। ঠিক যখন সে উঠতে যাবে তখনই আহিয়ান বললেন, একটু দাঁড়াও। তিতলি থেমে গেল। আহিয়ান বাইকের হ্যান্ডেলে ঝোলানো অতিরিক্ত হেলমেটটি হাতে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে তার দিকে হাত এগিয়ে দিল। তারপর এক মুহূর্তে সময় নিয়ে সাবধানে তিতলির মাথায় হেলমেটটি পরিয়ে দিলেন। তারপর
স্টেপ ঠিক করে দিয়ে শান্ত কণ্ঠে বলল, এবার ওঠো। ঘটনাটি এতটা অপ্রত্যাশিত ছিল যে তিতলি কয়েক সেকেন্ড নির্ভীক হয়ে রইল। মনের ভিতরে জমে থাকা অভিমানের ফাঁকগুলো অদ্ভুত এক অনুভূতিতে উকি দিল। লোকটা যতই গভীর হোক, যতই রাগী হোক, যত্ন নিতে কিন্তু জানে। অজান্তেই তার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল, যদিও সেটি মুহূর্তেই লুকিয়ে ফেলল সে। তারপর আস্তে করে বাইকে উঠে বসল। আহিয়ানের এবার নিজেও হেলমেট পরে বাইকে বসলেন। ইঞ্জিন চালু করার আগে একবার পিছনে ফিরে সংযত কণ্ঠে বললেন, ভালো করে বসো, আমাকে ধরে বসো, আমি তোমার ফিউচার হাজব্যান্ড। পরপুরুষ নয়, পরে বাইক থেকে পড়ে গেলে তোমার ফ্যামিলি আমাকে ধরবে। তাদের আদরের মেয়েকে আমি ইচ্ছা করেই ফেলে দিছি, তারপর আমাকে জেলের ভাত খাওয়াবে। রাস্তায় কখনো কখনো হঠাৎ ঝাঁকুনি দেয়। তিতলি প্রথমে ইতস্ত করল, তারপর খুব আস্তে সামনে ঝুঁকে আহিয়ানের শার্টের কাঁধের অংশটা আলতো করে মুঠোয় ধরল, যেন শুধু ভারসাম্য বজায় রাখার জন্যই। স্পর্শটা অনুভব করে আহিয়ানের মুখে অতি ক্ষীণ এক হাসির রেখা ফুটে উঠল। পরের মুহূর্তেই কালো বাইক ধীরে ধীরে কলেজের প্রধান ফটক পেরিয়ে ব্যস্ত সড়কের দিকে এগিয়ে গেল। কালো বাইকটি নিয়ন্ত্রণ গতিতে সামনে এগিয়ে চলছে। চারপাশে যানবাহনের শব্দ, বাতাসের মৃদু শো শো আওয়াজ, সব মিলিয়ে এক অদ্ভুত নীরব পরিবেশের সৃষ্টি হয়েছে। আহিয়ান মাঝে মধ্যে বাইকের রিয়ার ভিউ মিররে চোখ বুলিয়ে নিচ্ছিল। প্রতিবারই একই দৃশ্য। তিতলি একদম চুপচাপ বসে আছে, মুখে কোনো কথা নেই, চোখে দুটো যেন কোথাও স্থির নয়। দৃশ্যটা আহিয়ানের কাছে অস্বাভাবিক লাগলো। সে মৃদু স্বরে বলল, আমি তো জানি তুমি বেশ বাচাল, তাহলে আজ এত চুপ কেন? অপ্রত্যাশিত প্রশ্নে তিতলি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। মুখে লজ্জা হালকা আভা ফুটে উঠল ও মুহূর্তের মধ্যেই সেটা আড়াল করে সামান্য তেজের সুরে বলল, কে বলছে আমি বাচাল? আমি মোটেও বেশি কথা বলি না, আমি সবসময় চুপচাপ থাকি। আহিয়ানদের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। তিনি সংক্ষিপ্ত উত্তর দিলেন, আচ্ছা তাই নাকি? কয়েক মুহূর্ত আবার নীরবতা, শুধু বাইকের ইঞ্জিন। আবার শান্ত কণ্ঠে বলল, আজ ক্লাসে তোমাকে কান ধরে দাঁড় করে রেখেছিল, সেই জন্য কি খুব অভিমান হয়েছে আমার ওপর? উত্তরটা শুনে তিতলি বুকের ভিতর আবার জমে থাকা কষ্টগুলো নড়ে চড়ে উঠল। তবুও নিজের অনুভূতি প্রকাশ না করে নির্বিকার থাকার চেষ্টা করল। শুষ্ক কণ্ঠে উত্তর দিল, না, আমার কোনো অভিমান হবে? আপনি টিচার আর আমি স্টুডেন্ট, আমাকে শাস্তি দেওয়ার অধিকার আপনার আছে। বাক্যগুলো যতটা নির্লিপ্তি ও শোনাচ্ছিল, তার অন্তরে ততটাই অভিমান ভারী হয়েছিল। আহিয়ান বুঝতে পারলেন কথাগুলো কেবল মুখের কথা, অভিমান এখনো অটুট। তবুও তিতলিকে জ্বালাতে পুনরায় বলল, তাহলে ভালো তো, জীবনে প্রথমবার ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকার ফিলিংস কেমন মিসেস তিতলি? কথাটা শুনে তিতলির ভুরুর সঙ্গে সঙ্গে কুঁচকে গেল। মনের ভিতরে যেন রাগের আগুন আর আবার ধপ করে জ্বলে উঠল। ইচ্ছা করছিল বাইক থামিয়ে মানুষটার গলা চেপে ধরে জিজ্ঞেস করতে, এত খোঁচা দিতে এত ভালো লাগে কেন? কিন্তু বাস্তবে সে নিজেকে সংযত রাখল। কিছুক্ষণ নীরব থেকে খুব ছোট্ট করে বলল, জানি না। শব্দটা উচ্চারণের মধ্যেই স্পষ্ট ছিল ছাপা অভিমান, বিরক্তি আর অনিচ্ছা। আহিয়ান আর কিছু বলল না। সে বুঝে গেছে তিতলির মনে এখনো শান্ত হয়নি।
এই মুহূর্তে আর কোনো কথা হয়তো পরিস্থিতিতে সহজ করবে না, তাই তিনি নীরবে বাইক চালাতে লাগলো। তিতলিকে নিরাপদে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আহিয়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না। মেয়েটি ভিতরে ঢুকে যাওয়া পর্যন্ত নীরবে তাকিয়ে রইল। তারপর বাইকের ইঞ্জিন আবার গর্জে উঠল। কিছুক্ষণ পর সে নিজের বাড়ির সামনে এসে থামল। হেলমেট খুলে দীর্ঘশ্বাস ফেলে ধীরে পায়ে বাড়ির ভিতর প্রবেশ করতেই ড্রয়িং রুমে দেখা হয়ে গেল তার বড় ভাই পলাশের সঙ্গে। দুই ভাই একই ছাদের নিচে বাস করলেও তাদের স্বভাব চরিত্র যেন সম্পূর্ণ বিপরীত দুই মেরুর। আহিয়ান শৃঙ্খলাপরায়ণ, আত্মসংযমী এবং নিয়মনিষ্ঠ, তাই পলাশ অবাধ জীবনযাপন যেন তার একমাত্র পরিচয়। বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত আড্ডা, পার্টি, নেশায় আসক্তি এসব তার নিত্যদিনের অভ্যাস। একসময় সুস্থ সরল শরীরটা সেই অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে ভেঙে পড়তে শুরু করেছে। তবুও নিজের জীবনধারা বদলানোর কোনো আগ্রহই তার নেই। এসব কারণে বড় ভাই হলেও পলাশকে বিশেষ পছন্দ করে না আহিয়ান। পলাশ সোফায় আদো শোয়া অবস্থায় ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি টেনে বলল, "কিরে, তোর পাখিটাকে নিয়ে ঘুরে এলি নাকি?" কথাটা শুনেই আহিয়ানের মুখ মুহূর্তেই কঠিন হয়ে উঠল। সে ধীরে ধীরে পলাশের দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, "ভাইয়া, এটা তোমাকে আমার প্রথম এবং শেষ সতর্কবার্তা। তিতলির নাম আর কখনো তোমার মুখে আনবে না। ও খুব সরল, এটা নিষ্পাপ মেয়ে। তোমার নোংরা মুখে ওর নাম শুনতে আমার একদম ভালো লাগে না।" কথাগুলো বলার সময় আহিয়ানের চোখে ছিল কঠোর সতর্কবার্তা, কিন্তু পলাশ যেন বিষয়টাকে গুরুত্ব দিল না, বরং আরও জোরে হেসে উঠল। তার কাছে পুরো ব্যাপারটাই যেন নিছক মজা। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আহিয়ানের খুব কাছে এসে নিচু শব্দে কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, "তুই নিজে খুব পবিত্র মানুষ আহিয়ান।" বাক্যটি বলেই আর এক মুহূর্তে দাঁড়ালো না, ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখে বাড়ির বাইরে চলে গেল। পলাশের কথাগুলো আহিয়ানের বুকের ভিতরে অদ্ভুত এক অস্থির জন্ম দিল। সে অন্যমনস্ক হয়ে একবার শুকনো ঢোক গিলল। কয়েক মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে চোখ বন্ধ করল। তারপর চোখ খুলে নিঃশব্দে নিজের রুমের দিকে পা বাড়ালো আহিয়ান। তার মুখের গভীর্য তখন আগের চেয়ে গভীর, আর চোখের ভিতরে যেন অদৃশ্য কোনো অস্থিরতার ছায়া নীরবে দোলা দিয়ে গেল। বিকেল 5টা, সন্ধ্যা নামার আগ মুহূর্ত জানালার কাঁচ ভেঙে ভেদ করে আসে শেষ বিকেলের সোনালি আলো। ড্রয়িং রুমের মেঝে জুড়ে ছড়িয়ে পড়েছে। ড্রয়িং রুমের এক কোণে টিভি চলছে, আর তার সামনে সোফার আরাম করে বসে মনোযোগ দিয়ে কার্টুন দেখছে তিতলি। বাড়িটা খুব বড় নয়, তবে পরিপাটি আর শান্ত। মধ্যবিত্ত পরিবারের স্নিগ্ধ উষ্ণতার ভরপুর। তিতলির বড় ভাই তিহান অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি একটি ছোটোখাটো চাকরিও করে, যাতে বাবার কাঁধের দায়িত্ব কিছুটা হলেও ভাগ করে নিতে পারে। তাদের বাবা মামুন শেখ একজন সরকারি কর্মচারী। আয় সীমিত হলেও সততা আর পরিশ্রম সংসারটা সুন্দরভাবেই আগলে রেখেছেন। আর মা আশা শেখ এই সংসারের প্রাণকেন্দ্র। এই মুহূর্তে তিনি কিচেনে রাতের খাবার তৈরিতে ব্যস্ত। ঠিক তখনই হঠাৎ কলিং বেলের শব্দ ঘরের নীরবতা ভেঙে গেল। কিচেন থেকে আশা শেখ উচ্চস্বরে বলল, "তিতলি মা, দরজাটা তো খুলে দেখ, কে এসেছে।" "আচ্ছা আম্মু।" টিভির রিমোটটা টেবিলের উপর রেখে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল তিতলি।
দরজার ছিটকানি খুলেই সামনের মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে তার পা যেন মেঝেতেই আটকে গেল। চোখ দুটি বিস্ময়ে বড় হয়ে উঠল। দরজার উপর দাঁড়িয়ে আছে আহিয়ান। কালো পরিপাটি পোশাক, স্বভাবসুলভ গম্ভীর্য আর হাতে মোড়ানো একটি বড় উপহারের বক্স। তিতলির বুকের ভিতরে হঠাৎ করেই ধুকপুকানি বেড়ে গেল। সে কিছুটা অপ্রস্তুত হয়ে তোতলাতে বলল, আপনি এই সময়? আহিয়ান কোনো ভূমিকা না করেই হাতে থাকা উপহারের বক্সটি তার দিকে বাড়িয়ে দিলেন। শান্ত স্থির কণ্ঠে বলল, এর মধ্যে একটা শাড়ি আর কিছু জুয়েলারি আছে, এগুলো পরে প্রস্তুত হয়ে নাও, আমরা একটু বাইরে যাব। তিতলি বিস্ময়ে চোখ পিটপিট করতে লাগলো। তারপর কাঁপা কণ্ঠে বলল, এখন? হ্যাঁ, এখনই। কথাটা এমন স্বভাবের ভঙ্গিতে বলল যেন এতে অবাক হওয়ার কিছুই নেই। তিতলি কিছুক্ষণ কাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর উপহারের বক্সটি হাতে নিয়ে একটু সরে দাঁড়িয়ে আসতে বলল, আপনি ভিতরে এসে বসুন। ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলো আশা শেখ। দরজার সামনে আহিয়ানকে দেখে মুখে আন্তরিক হাসি ফুটে উঠল। তারপর বলল, আরে আহিয়ান, এসো বাবা, এসো। তুমি যে আসবে আগে তো কিছুই জানাওনি। আহিয়ান ভদ্রভাবে সালাম জানিয়ে বলল, আসলে আন্টি, তিতলিকে নিয়ে একটু বাইরে যেতে চাচ্ছিলাম, তাই আগে আপনার অনুমতি নেওয়াটাই ঠিক মনে হলো। ভদ্রতা আর সংযতার ব্যবহারে আশা শেখের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি স্নেহভরা কণ্ঠে বললেন, অবশ্যই নিয়ে যাবে, তবে আগে ভিতরে এসে বসো বাবা। আহিয়ান হালকা মাথা নেড়ে সম্মতি জানালেন। অন্যদিকে তিতলি চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তারপর মনে মনে বিড়বিড় করল, খারুশ লোক, একটা কলেজে সবার সামনে কান ধরা দাঁড় করিয়ে দিল, আর এখন আবার ভদ্র ছেলের মতো মায়ের কাছে অনুমতি নিচ্ছে। কি অভিনয়টাই না পারে। মনে মনে বিড়বিড় করলে মুখে তার কিছুই প্রকাশ পেল না। উপহারের বক্সটা বুকে জড়িয়ে ধরে আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে উঠে গেল। আর ড্রয়িং রুমে বসে থাকা আহিয়ানের নিঃশব্দে তার চলে যাওয়ার দিকেই কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নিজের রুম ঢুকেই তিতলি দরজাটা আলতো করে ভিজিয়ে দিল। তারপর বেডের উপর বসে কৌতূহলী নিয়ে উপহারের বক্সটি মোড়ক খুলতেই শুরু করল। ঢাকনাটা সরাতেই তার চোখে দুটি বিস্ময়ে চিকচিক করে উঠল। ভিতরে অত্যন্ত যত্ন করে ভাঁজ করে রাখা রয়েছে গাঢ় সবুজের রঙের একটি অপূর্ব শাড়ি। শাড়িটির পাড় জুড়ে শুকনো কারুকাজ, যা প্রথম দেখতেই যে কারো নজর কাড়বে। তার পাশে রাখা একজোড়া সবুজ পাথর বসানো বড় দুল আর একই রঙের কাচের চুড়ি একটি সেট। সবকিছু একসঙ্গে দেখে তিতলির ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো হাসি ফুটে উঠল। মুহূর্তেই দুপুরের সব অভিমান যেন খানিকটা হালকা হয়ে গেল। সে ধীরে ধীরে শাড়িটা হাতে তুলে বুকে জড়িয়ে ধরল। তারপর বিড়বিড় করল, লোকটির পছন্দটা কিন্তু খারাপ না। মনে মনে কথাটা বলেই আবার নিজেকে ধমকাল, দূর, আমি আবার এর প্রশংসা করছি কেন? খারুশ লোক একটা। মৃদু হেসে সে তৈরি হতে গেল, কিন্তু পরের মুহূর্তে মুখটা মলিন হয়ে গেল। ও তো শাড়ি পরতে জানে না। মাকে ডাকবে বলে দরজার দিকে এগিয়ে থেমে গেল। নিচে আহিয়ান বসে আছে। এই অবস্থায় যদি জোরে ডাকাডাকি করি তাহলে কি ভাববে?
ঠিক তখনই যেন তার মনের কথা বুঝতে পেরে আশা শেখ রুমে প্রবেশ করলেন। মাকে দেখেই তিতলির মুখ উজ্জ্বল হয়ে উঠল। হাসি মুখে শাড়িটা এগিয়ে দিয়ে বলল, আম্মু আমাকে শাড়িটা পরিয়ে দাও না। আশা শেখ শাড়িটার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আহিয়ান দিয়েছে, তাই তো? প্রশ্নটা শুনেই তিতলির গাল দুটো হালকা লাল হয়ে উঠল। সে লাজুক ভঙ্গিতে শুধু মাথা নাড়াল। মেয়ের লজ্জা দেখে আশা শেখ মুচকি হেসে বললেন, আচ্ছা আচ্ছা, এত লজ্জা পেতে হবে না, আয় পরিয়ে দিচ্ছি। অভিজ্ঞ হাতে কয়েক মিনিটের মধ্যেই তিনি নিখুঁতভাবে শাড়িটি পরিয়ে দিলেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে তিতলি নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না। সবুজ শাড়ির সঙ্গে খোলা চুল আর মুখ ভরা লাজুক আভা নিজেকে আজ তার নতুন লাগছে। সে আলতো করে দুল দুটি পরে নিল। সবশেষে কাছের চুড়িগুলো হাতে পড়তে গিয়ে হঠাৎ ফসকে একটি চুড়ি মেঝেতে পড়তেই মুহূর্তের মধ্যে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। তিতলির বুক ধকধক করে উঠল। কাঁদে কাঁদে গলায় বলল, আম্মু এখন কি হবে? আশা শেখ শান্ত সুরে বললেন, তোর যদি সবুজ রঙের অন্য কোনো চুড়ি থাকে আপাতত সেটাই পরে যা। আহিয়ান খুব ভালো ছেলে, এসব নিয়ে কিছুই বলবে না। তিতলি ঠোঁট ফুলিয়ে খুব আস্তে বিড়বিড় করল, ভালো না চাই। কথাটা অবশ্য এত নিচু স্বরে বলল যে আশা শেখ শুনতে পেলেন না। তারপর মুখ কুঁচকে বললেন, আমার তো সবুজ চুড়ি নেই আম্মু। আশা শেখ মেয়ের মাথায় স্নেহভরা হাত রেখে বললেন, তাহলে আর চিন্তা করিস না, যেমন আছিস তেমনই যা। বিশ্বাস করো, ও কিছুই বলবে না। তবুও তিতলির ভিতরে অস্থিরতা কিছুতেই কাটল না। যদি আহিয়ান খেয়াল করে, যদি রাগ করে, নানান দুশ্চিন্তা নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে। কিন্তু ড্রয়িং রুমে এসেই চারপাশে তাকাতেই ভ্রু কুঁচকে গেল। আহিয়ান সেখানে নেই। তিতলি চারদিকে একবার তাকিয়ে খুব আস্তে নিজেকে বলল, নিশ্চয় বাইরে দাঁড়িয়ে আছে। বুকের ভিতর অদ্ভুত এক অজানা অনুভূতি নিয়ে সে দরজার দিকে পা বাড়ালো। পর মুহূর্তে বাড়ির প্রধান ফটক পেরিয়ে বাইরে চলে গেল। সন্ধ্যার আলো তখন ক্রমশ ম্লান হয়ে আসছে। হালকা বাতাসার শাড়ির আঁচল বারবার উড়ে গিয়ে কাঁধ ছুঁয়ে ফিরে আসছে। গেটের সামনে কালো বাইকের পাশে দাঁড়িয়ে আছে আহিয়ান, এক হাতে হেলমেট, অন্য হাতে মোবাইল ফোন। কারো সঙ্গে সংক্ষিপ্ত অথচ গভীর ভঙ্গিতে কথা বলছে সে। কথাবার্তায় মাঝে তার মুখে সেই চিরচেনা স্থিরতা। এদিকে তিতলির সমস্ত মনোযোগ ছিল আহিয়ানের দিকে। সে এতটাই অন্যমনস্ক হয়ে হাঁটছিল যে খেয়াল করল না শাড়ির নিচের অংশটা তার হাই হিলের সঙ্গে জড়িয়ে গেছে। পর মুহূর্তে ভারসাম্য হারিয়ে সামনের দিকে উঁচুট খেল তিতলি। মেয়েটির কণ্ঠে শুনে আহিয়ান আচমকা ঘুরে দাঁড়ালো। চোখের সামনে তিতলিকে পড়ে যেতে দেখে আর এক মুহূর্ত দেরি করল না। প্রায় দৌড়ে এসে এক হাত তিতলির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের দিকে টেনে নিল। মুহূর্তের মধ্যেই তিতলি পড়ে যাওয়া থেমে গেল। ভয়ে চোখ বন্ধ করে ফেলছিল সে। নিজেকে সামলাতে না পেরে অজান্তেই দুহাত শক্ত করে চেপে ধরল আহিয়ানের শার্ট। কয়েক সেকেন্ড সময় যেন স্থির হয়ে রইল। তিতলি অনুভব করতে পারছিল আহিয়ান দ্রুত শ্বাস প্রশ্বাস, আর আহিয়ান অনুভূতি করছিল তার ভীতু কাঁপুনি। নীরবতা ভাঙল আহিয়ানের। গভীর সংযত কণ্ঠে বলল, দেখে হাঁটতে পারো না? পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই ধীরে ধীরে চোখ খুলল তিতলি। চোখ খুললেই বুঝতে পারল সে এখন আহিয়ানের খুব কাছে দাঁড়িয়ে আছে। এতটা কাছাকাছি থাকার কথা সে কল্পনাও করেনি।
মুহূর্তের মধ্যে লজ্জায় তার গলা দুটো লাল হয়ে উঠল। আহিয়ান বিষয়টি বুঝতে পেরে ধীরে ধীরে তাকে সোজা করে দাঁড় করিয়ে দিল এবং নিজে এক পা পিছিয়ে গেল। এবার যেন ভালো করে তিতলির দিকে তাকানোর সুযোগ পেল সে। গাঢ় সবুজ শাড়িতে মেয়েটাকে অসম্ভব স্নিগ্ধ লাগছে। মুখে কোনো বাড়তি সাজ নেই, তবুও তার সরল সৌন্দর্য সন্ধ্যার আলোতে স্পষ্ট হয়ে উঠছে। কয়েক মুহূর্তের জন্য আহিয়ান দৃষ্টি স্থির হয়ে রইল, কিন্তু পর মুহূর্তে তার চোখে গিয়ে থামল তিতলির কবজিতে। ভুরু কুঁচকে গেল। হাতে কখনো কাচের ছুরি নেই। তার চোয়াল ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। সে এক পা এগিয়ে এসে শক্ত দৃষ্টিভাবে তিতলির বাহু ধরে নিচু স্তরে বলল, তুমি কি সত্যি ঠিক করে নিয়েছ আমার কোনো কথাই শুনবে না? অবাধ্য মেয়ে হঠাৎ বাহুতে চাপ অনুভব করে। তিতলি কেঁপে উঠল, মাথায় ব্যথায় মুখ কুঁচকে আসতে বলল, আহ, কি করছেন? তার কণ্ঠে ব্যথার অভ্যাস শুনেই আহিয়ান চাপ কিছুটা শিথিল করল। তিতলি তাড়াতাড়ি মিনমিন করে বলল, চুড়িগুলো ভেঙে গেছে। আমি সত্যিই পড়তে চেয়েছিলাম, বিশ্বাস করুন। কথাগুলো বলার সময় তার চোখ মুখে কোনো অজুহাত ছিল না, ছিল কেবল অস্বস্তি আর সংকোচ। আহিয়ান এক মুহূর্তেই তার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে তিতলির বাহু ছেড়ে দিয়ে সংযত সুরে বলল, একটু সাবধানে কাজ করতে পারো না? কণ্ঠস্বর এখনো গভীর, কিন্তু আগের মতো কঠোর নয়। তিতলি নীরবে নিজের বাহুতে হাত ভুলিয়ে নিল। সে বুঝতে পারল মানুষটা রাগ প্রকাশ করতে জানে ঠিকই, কিন্তু সেই রাগের আড়ালে উদ্বেগও লুকিয়ে থাকে, যদিও সেটাকে প্রকাশ করার ভাষা তার খুব একটা জানা নেই। গল্প এক অবহেলায় তুমি, পর্ব 3-4 চলবে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।